মাকান দান করিয়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মালিক বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে বাইরে আছেন, তাকে বীরের বেশে দেশে ফিরে আসা তৌফিক দান করিয়া দিন। মালিক বিশেষ করে খুলনার সকলের মনে আশা মালিক খুলনা জেলা আসলে ধারে শীষের কান্ডারি আইজুল বাড়ি জেলার মালিক সকলের মনের নেক আশাকে পূরণ করিয়া দিন। মালিক সেই খুলনা পাঁচ আসনে প্রিয় বড় ভাই ভাই তিনিও প্রস্তুতি নিয়েছেন মালিক, আপনি তাকেও সুফল দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সানি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং যার কথা না বললেই নয়, আজকের এই অনুষ্ঠানের জন্য যিনি সার্বিক সহযোগিতা করেছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, নবগত কমিটির সংগ্রামী সদস্য, সাবেক যুব নেতা মোস্তফাউল ভাই লাবলু ভাইকে খুলনা জেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা জেলা শাখার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মন্টু ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখছেন মনিরুজ্জামান মন্টু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত সাবেক ও বর্তমান ছাত্র দল নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে বসল জনপদের শ্রেষ্ঠ সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে তার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগঠক, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের তথ্য সম্পাদক, আমাদের মানুষের আগামী দিনের গণপ্রতিনিধি হিসেবে আপনারা তাকে নিয়ে স্বপ্ন দেখেন জনাব আজিজুল বাড়িওয়ালা, মঞ্চে উপবিষ্ট সাবেক ছাত্র নেতৃবৃন্দ, সাবেক নির্বাচিত সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের খুলনা জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস রয়েছে। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কাছে আমি আবেদন জানাই, আমার সহযোদ্ধা, আমার ছাত্র রাজনীতিকালীন সময়ের অনুষ্ঠিত ছোট ভাই আবুল হোসেন বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে ফিরে থাকে, সেই আবেদন আমাদের প্রতিপালকের কাছে রাখতে চাই। প্রিয় ভাইরা, যে কথাটি বলছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। স্বাধীনতার পর তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগদেরকে টাকা তৈরি করেছিল। তারা যখন স্লোগান দিত আইনের শাসন চাই, মুজিবের শাসন চাই, রক্ষী বাহিনীর সহযোগিতা নিয়ে তারা ভিন্ন মত অবলম্বী ছাত্র সংগঠনকে নির্বিচারে হত্যা করত। এমন একটি দুঃসহ পরিস্থিতিতে 1975 সালে 15 আগস্টের পর পরিবর্তন পর সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন দেশপ্রেমিক সিপাহী এবং জনতা
তাদের প্রিয় নেতা হিসাবে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেছে নিয়েছিল। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক এবং 100% গণতান্ত্রিক মানা একজন পরবর্তীতে রাজনীতিবিদ। তিনি উদ্ভাবন করেছেন এমন একটি ছাত্র সংগঠন বাংলাদেশের প্রয়োজন, যে ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্রদের স্বার্থের কথা হবে। যখনই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হবে, তারাই গণতন্ত্রের গভীর ভূমিকা পালন করবে। গণতন্ত্র পুনরুদ্ধার অথবা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তারাই ভ্যানগার্ডের দায়িত্ব পালন করবে, তারাই আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থাকবে। এদিকে শিক্ষা ও প্রগতি, এই তিন মূল মন্ত্রকে সামনে রেখে বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী ছাত্র সমাজকে নিয়ে সরকারি বাংলার ছাত্র রাজনীতির কাছে তারা জন্ম দিয়েছেন, যার নাম বাংলাদেশ জাতীয় ছাত্র। দীর্ঘ বন্ধুর এই ছাত্র সংগঠন কখনো সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে উন্নয়ন উৎপাদন ছাত্র সমাজের অধিকার রক্ষায় কাজ করে ভূমিকা পালন করেছে আন্দোলন সংগ্রামী। আপনারা জানেন সরকার ঘটিয়ে তারপর আমরা তখন দেখছি হাত দিয়ে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করেছেন। একমাত্র জাতীয়তাবাদী ক্যাম্পাস থেকে বের হয়ে রাজপথে দাঁড়িয়ে এর সাথে লোকে কোপ রেখে আন্দোলন সংগ্রাম করেছ। আর একমাত্র এখানে হচ্ছে আমাদের অনেক ব্যক্তিত্ব রয়েছে। এই দাবি উত্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী বেগম খালেদা জিয়া তার পক্ষে সায় দিয়ে এটাকে পাশ করিয়েছিলেন সংসদে। জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক কৃতিত্ব রয়েছে। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের অভিযোগ হিসেবে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন। আমাদের এই ছাত্রদলের নেতা কর্মীদেরকে তিনি সহজে নার্সিং যেভাবে করে শিশু সন্তানকে ঠিক সেইভাবে দেখভাল করে থাকেন তিনি। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের কোন কর্মী মারাত্মকভাবে আহত হলে ওই পরিবারের সঙ্গে তিনি কথা বলতেন, চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। এমন একটি নেতার অধীনেই আপনারা এখন জাতীয়তাবাদী ছাত্রদল করছেন। আমরাও হয়েছিলাম আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার স্নেহ আমরা দেখেছি এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে তিনি নিজের সন্তানের মতো রেখে আর এখন যিনি রয়েছেন তিনি আপন ভাইয়ের মতো আপনাদেরকে লালন করতে চান। জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই বারবার পরীক্ষা দিয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় ভূপৃষ্ঠ পরিবর্তন হওয়ার জন্য যেমন ভূমিকম্প আগ্নেয়গিরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তেমন একটি সমাজ পরিবর্তন অথবা রাষ্ট্র থেকে কুশাসন দূর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজের নেতৃত্বেই থাকে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা ছিল অনন্য। শুধু জুলাই বিপ্লব নয়, জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলনের কারণে জুলাই বিপ্লবের পথ তৈরি করা হয়েছিল, তৈরি হয়েছিল
সভাপতি থেকে মনে হয় আমি বন্ধু জাতীয়তাবাদী ছাত্র আমাকে অনেক কিছু দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র জেলা শাখার দপ্তর সম্পাদক, 1 নম্বর যুগ্ম সম্পাদক, এরপর নির্বাচিত সাধারণ সম্পাদক, নির্বাচিত সভাপতি, একটি সরকারি দলের আজম খান কর্মচারীদের বিভাগের মনোনয়ন, এরপর কেন্দ্রীয় সংসদের খুলনার বিভাগীয় সহসভাপতি। এই দলের কাছে আমি অনেক কিছু পেয়েছি। আগামীতে ছাত্র দলের যে কোনো পর্যায়ে আমি ডাকলে আপনারা পাবে। এই এই সভা থেকে ব্যক্ত করতে চাই, সর্বশেষ বলি আমরা 5 বছরের পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই দেশে আরো শান্ত পরিবেশ অশান্ত করতে চায়। এই প্রেক্ষাপটে হয়ে প্রস্তুতি নিতে হবে। যদি এই দেশে কেউ ষড়যন্ত্র করতে চায়, ভিন্ন বক্তব্য রাখতে চায়, তাদের নাম দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে সময় কভারটা করিস। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যারা সবসময় আমাদের সার্বিক সহায়তা করে থাকেন। শফিকুর রহমান শফিক মেম্বার, মোলায়েম হোসেন, শাকিব জমাদার, শামীম জমাদার সহ জাহিদুর রহমান, ফিয়াদ ভাই এবং মল্লিক আব্দুল সালাম সহ শেখ আবু সাইদ ভাই, শেখ আবু সাইদ ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন শেখ আব্দুর রহমান বিএনপি নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনেকের নাম বলতে পারছি না, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই প্রোগ্রামটি হচ্ছে একদম ছাত্র দলের নেতৃবৃন্দ নিয়ে। অতএব আপনারা দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির প্রাপ্ত সম্পাদক
যদি আপনারা দেখছেন এখানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সমস্ত সংগঠনের নেতৃত্ব এখানে আছে। আমাদের গ্রামের জাতীয়তাবাদী ছাত্র দল হল নেতা তৈরির সূতিকাগার, নেতা তৈরির কারখানা। সুতরাং রাজনৈতিক হাতখড়ি তাদের হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। সেই সমস্ত প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের এই যে ঈদ মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি প্রথমেই জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তারপরেও জেলার যে নেতৃবৃন্দ আছেন এখানে, বিশেষ করে এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দলের আরো এই কলেজের যে নেতৃবৃন্দ আছেন, এই কলেজের আরো যারা যারা আছেন সব নেতৃবৃন্দ, আমি সবাই নাম হয়তো বলতে পারলাম না। আপনারা কেন্দ্রের নির্দেশে যে মহতি উদ্যোগ নিয়েছেন, যে আকর্ষণীয় একটি উদ্যোগ নিয়েছেন, যে প্রাক্তন সব ছাত্র নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী অর্থ বিনিময় করেন আর মিলনী করেন। এবং আমি শুনে খুশি হলাম যেখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, যদিও আমাদের এই প্রোগ্রামটা সকালের নাস্তার টাইমে লাঞ্চের টাইমে শুরু হয়েছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করেছে, মানুষের আয়োজন করেছে। এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, বিএনপির চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের এক ঐক্যের প্রতীক হিসেবে যিনি বিবেচিত হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই খুলনা জেলা এবং এই কলেজ এবং এই খুলনা জেলার সমস্ত ছাত্রদের আপনার উৎসবে বিড়ম্বনা একটি প্রোগ্রাম হতে পারত। একজন ব্যক্তি অনুপস্থিতিতে, একজন সাবেক ছাত্রনেতার অনুপস্থিতিতে আমরা সবাই তার অনুপস্থিতি অনুভব করছি। আমরাও সেই বাবু সবাই তাকে চেনে। এই কলেজের ভিপি ছিল, এই জেলার ছাত্রদের সভাপতি ছিল, বর্তমানে বিএনপি সেক্রেটারি, পরিচিত ছাত্রনেতা। তার অনুপস্থিতি ছাড়া এই প্রোগ্রাম কিন্তু উৎসবে বিড়ম্ব। বাবু থাকলে এই প্রোগ্রামটা হয়তো আরো উৎসব সমৃদ্ধভাবে পালন করতে পারতাম। আমরা প্রোগ্রামে বাবুর সুস্থতার জন্য দোয়া করেছি। একজন সাবেক ছাত্রনেতা, একজন বিপ্লবী নেতা, তার সুস্থতার জন্য দোয়া করেছি। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আবারও সেই স্লোগানে মুখরিত করে আমাদের এই অঞ্চলের ধানের শীষের প্রতিনিধিত্ব হয়ে ধানের শীষের পক্ষে আবারও সেই প্রচারণা আবারও আমাদের এই এলাকায় জনগণকে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে। আমরা আমাদের কাছে সেই এখন বক্তব্য হলো যে জাতীয়তাবাদী ছাত্রদল তৈরি করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেক ইতিহাস এই দুপুর গড়িয়ে বিকেলে সবাই ক্ষুধার্ত, ইতিহাসের এই অংশে আমি যাব না, শুধু বলতে চাই
যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলকে তৈরি করেছিল অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে চাবুক হিসাবে জাতীয়তাবাদী ছাত্র এবং সেই কাজটি জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালের পর থেকে করে আসছে। কিন্তু মাঝখানে যখন এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত করেন তখন ছাত্রদল ক্ষণিকের জন্য থমকে গেলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী যিনি আমাদের দেশ নেতৃত্বে আখ্যা পেয়েছেন পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে দেশ নেতৃত্ব খালেদা জিয়া ছাত্রদলের মাথায় হাত রেখে বললেন, এখন থেমে থাকার সময় নয়, এখন এগিয়ে যেতে হবে। সেই যে ছাত্রদল এগিয়ে গেল এবং 90-এর সেই লৌহপুরুষ সরকারকে তারা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে পদত্যাগে বাধ্য করেছিল সেই লৌহপুরুষ সরকার সাহায্যে। এই মঞ্চে যারা বসে আছেন ছাত্রদলের নেতৃবৃন্দ সবার নাম বলছে না, সবাই কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন। এই ছাত্রদলটি এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল। আবার দেখেন যখন 2007 সালে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমাদের গণতন্ত্রকে ভারতের কাছে ইজারা দিল, তখন আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও ছাত্রদল ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেছিল যে অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল চাবুকের ন্যায় কাজ করবে, ছাত্রদল সেটা কিন্তু ঠিকভাবে পালন করেছে। এবারও দেখেন 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের সমগ্র ছাত্র জনতা এই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। নাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তাই না? বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। রাজনীতিতে অনেক কৌশল অবলম্বন করতে হয়, রাজনীতিতে অনেক নিপুণতার সাথে অনেক দক্ষতার সাথে, যেহেতু বাংলাদেশে একটি চূড়ান্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ছিল তার বিরুদ্ধে কাজ করবার জন্য সকল ছাত্র সংগঠন, বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা যে ব্যানারটি ব্যবহার করব সেটা হবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। কারণ বাংলাদেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র না থাকলে কিন্তু বৈষম্য থাকে, তাই না? সুতরাং আমরা নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। সেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যত আন্দোলনের ভিডিও দেখবেন, যত আন্দোলনের ছবি দেখবেন, সবকিছু দেখবেন যে ব্যানারটা যদিও বৈষম্য বিরোধী কলম প্রাপ্ত করবেন, কিন্তু পেছনে আমাদের ছাত্রদের অংশগ্রহণ ছিল সর্বাধিক। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেছিল ছাত্রদল অসত্য এবং অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় কাজ করবে, 2024 সালের গণ অভ্যুত্থানে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে। আপনারা শুনে অবাক হবেন, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রথম শহীদ, প্রথম গুলিবিদ্ধ হয়ে স্পটে মারা গিয়েছিল তিনি হলেন ওয়াসিম, চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র নেতা শহীদ ওয়াসিম। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের প্রায় 450 মতো ছাত্র নেতা এবং জাতীয় বিএনপির নেতা শহীদ হয়েছে। সুতরাং এই 24-এর গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির একটা প্রশংসনীয় ভূমিকা রয়েছে। আমরা সেদিন অনেকে বলেন যে আমরা আন্দোলন করেছিলাম রাষ্ট্রকে মেরামত করবার জন্য,
রাষ্ট্রকে মেরামত করবার জন্য। রাষ্ট্র একটা বিমূর্ত বিষয়, রাষ্ট্র কোনো ইট কাঠ পাথরের মতো বিল্ডিং না যে সেই বিল্ডিংটাকে মেরামত করতে হবে। রাষ্ট্র একটা বিমূর্ত বিষয়। রাষ্ট্রের আইন কানুনকে আপনি সংস্কার করতে পারেন, পরিবর্তন করতে পারেন, কিন্তু রাষ্ট্র মেরামত করবেন এই কথা বলে আপনি আমাদের যে 17 বছরের আন্দোলনের যে আমাদের অঙ্গীকার ছিল, যে জন্য আমরা রাজপথে রক্ত দিলাম, যে জন্য আমরা রাজপথে আন্দোলন করলাম, যে জন্য আমরা 17 বছর লড়াই করলাম, সংগ্রাম করলাম, সেটা ছিল এই দেশে গণতন্ত্র হাইজ্যাক হয়েছিল সেই গত 3 বারের মতো। 90-তে হাইজ্যাক হয়েছিল, 2007 সালে হাইজ্যাক হয়েছিল, আবার পাকিস্তান আমলে হাইজ্যাক হয়েছিল। সেই গণতন্ত্রের জন্য আমরা বহুবার রক্ত দিয়েছি। এবারও গণতন্ত্রের জন্য 24-এর জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। এবং এই গণতন্ত্রের যে অন্যতম সত্য যে মানুষের ভোটের অধিকার, গত 17 বছর বাংলাদেশের কোনো মানুষ ভোটের যে স্বাদ, ভোটের যে আস্বাদ, সেই স্বাদ থেকে মানুষ বঞ্চিত ছিল। মানুষ ভোট দিতে চায়। অনেকে বলেন যে চাচা আসসালামু আলাইকুম, শুধু আমার হুমায়ুন চাচা। আপনি অনির্বাচিত একটি সরকার কতদিন থাকবেন? যে বলে রাষ্ট্রকে মেরামত করবেন, রাষ্ট্রকে সংস্কার করবেন, তা আপনি যদি অনির্বাচিত হন তাহলে আপনি কি মেরামত করবেন, কি সংস্কার করবেন? আপনার সেই অ্যাপ্রুভালটা কে দিল? আপনি কিভাবে এন্টাইটেল হলেন যে আপনি মেরামত করবেন, আপনি সংস্কার করবেন? আপনি তো নির্বাচিত প্রতিনিধি না। আপনি যে থিওরিগুলো দিচ্ছেন যে এটা সংস্কার করতে হবে, এটা আইন পরিবর্তন করতে হবে, আমরা তো বিএনপি বলেছি যে আপনি সংস্কার করেন, আইন পরিবর্তন করেন, একই সাথে নির্বাচনের ঘোষণাটাও দিন, নির্বাচনের রোডম্যাপটাও দিন। আপনি নির্বাচনের 2টো ডেট দিলেন, যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুন মাসে। আমরা বললাম যে এতদিন লাগবে কেন? নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করা হয় তাহলে তো আপনার এতদিন লাগবে। আপনার এতদিন লাগবে কেন? তার একটা ব্যাখ্যা দেন, তার একটা রোডম্যাপ আপনি দেন। আপনি শুধু নির্বাচন কবে হবে সেটা না, আপনি কতদিন থাকবেন এটাও তো আপনার বলা উচিত। যে আপনার সরকারের মেয়াদটা কত এটাও কি আপনি স্পষ্ট করে বলছেন? বাংলাদেশের যে কোনো নির্বাচিত সরকার বলে যে আমার 5 বছর আমি ক্ষমতায় থাকবো। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট থাকে তখন বলে যে আমি 3 মাস থাকবো। গত কেয়ারটেকার অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের অভিশপ্ত সরকার, সে কিন্তু বলেছিল আমি 2 বছর থাকবো। কিন্তু আমরা রক্ত দিয়ে যে সরকার তৈরি করলাম সেই সরকার এখনো পরিষ্কার করে বলল না তার মেয়াদ কতদিন। একটা টেলিভিশন টক শোতে আমি বললাম যে ঠিক আছে ডিসেম্বর নির্বাচন হবে, ঠিক আছে জুন মাসে নির্বাচন হবে, কিন্তু সরকারের মেয়াদ কতদিন? আমাকে যারা এই শোটা দেখেছেন তারা দেখেছেন, আমাকে উত্তর দিল নির্বাচনের পরে তো সরকার চলে যাবে। আমি বললাম এটা তো অঙ্ক কষে আপনি বললেন যে নির্বাচনের পরে তো চলে যাবে। 1970 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে ইয়াহিয়া সরকারটি ক্ষমতা হস্তান্তর করেছিল, তার মেয়াদ শেষ না সে কি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল? কারণ সে তার মেয়াদ ঘোষণা করেছিল না যে কতদিন ইয়াহিয়া সরকার ক্ষমতায় থাকবে। আইয়ুব খানের কাছ থেকে যখন ইয়াহিয়া সরকার ক্ষমতা নিল, একই প্রশ্ন আমি টেলিভিশনে করলাম যে আপনার সরকার কতদিন থাকবে? নির্বাচন আপনি যেদিন দেন দেন, কিন্তু আপনার মেয়াদ কতদিন সেটাও পরিষ্কার করলেন না। বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি করতে যাচ্ছেন, এমন একটা অবস্থা তৈরি করতে যাচ্ছেন যে ডক্টর ইউনূস সরকার মনে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সরকার, সবার সমর্থনের সরকার, এটা আমরা স্বীকার করি।
গতকালকে একটা টেলিভিশন টক শোতে গেলাম, আজকে রাত্রে হয়তো দেখাবে, সেটা রেকর্ড ছিল। আমাকে বলছেন যে এবার ঈদে চাঁদাবাজি বন্ধ, মানুষ পরিবহনে দ্রুত ঢাকা, খুলনা, ঢাকা, রাজশাহী, চিটাগাং সব জায়গা যাচ্ছে, কোনো সুন্দর একটা ঈদ হয়েছে আর কি। কোনো সন্ত্রাসী নেই, চাঁদাবাজি নেই, ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু জায়গা করে দেই। যানযাত্রী সবাই আসলে উৎসব আমরা বর্তমান ভয়ে অনেকে ঈদের নামাজ করতে পারত না, কিন্তু এই পরাজিত মাফিয়া আমাদের সবাইকে গায়ের মামলা, ইচ্ছান্ত মামলা দিত। আমরা পালিয়ে সংগ্রাম করে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ঈদের নামাজ, ঈদের সমাজের অনুষ্ঠানে আসতাম। এবার কিন্তু সময় আমরা উৎসব উপভোগ করে বসে ঈদের নামাজটা আমরা উপভোগ করে, তাই না? এখন দেখি ওই টেলিভিশনে গায়ক আছে বলছে তাহলে তো সরকারকে ক্রেডিট দিতে হবে। সরকার পালিয়ে গেছে, বাংলাদেশে এখানে সরকারের কিছু নেই, তাই না? বেশিরভাগ চলে গেছে, মাফিয়া চলে গেছে, রাস্তাঘাটে চাঁদাবাজি চলে গেছে। সুতরাং যারা টেলিভিশনে পত্রপত্রিকায় বয়ান করেন যে বাংলাদেশে দুঃসহ বোঝাতে চাঁদাবাজি হচ্ছে, বাংলাদেশে বিপুল গতিতে সন্ত্রাসী হচ্ছে, তাদের মুখে তো এবার একটা টমেটাঘাটি মারল। খালি বলেন অমুক দল চাঁদাবাজি করে, অমুক দল সন্ত্রাসী করছে, মাফিয়ার বদলে আরেকটি দল এসে চাঁদাবাজি করছে। তাহলে আপনি আবার বলছেন এবার সুন্দরভাবে কোন চাঁদাবাজি ছাড়া, সন্ত্রাসী ছাড়া মানুষ সব পরিবেশে পালন করছে। দেখেন আপনারা কত ভুল বয়ান দেন টেলিভিশনে এবং পত্রিকায়। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের দিকে অঙ্গুলি হেলন করে বলেন অমুক দল চাঁদাবাজি করছে, অমুক দল চাঁদাবাজি করছে। চাঁদাবাজি যারা করতো তারা পালিয়েছে, চাঁদাবাজি বাড়িতে হয়নি। এই ক্রেডিট অন্তর্বর্তীকালীন সরকারেরা, এই ক্রেডিট সমস্ত রাজনৈতিক দলে। আজকে দেখলাম আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার থাইল্যান্ডে গেছে, একটা অ্যাসোসিয়েশন আছে, বেঙ্গলের বঙ্গোপসাগরের দুই পাশে রাষ্ট্রগুলোকে নিয়ে একটা ইকোনমিক ফোরাম, একটা প্রযুক্তিগত একটা ফোরাম। এইখানে যে আপনার পার্টির পরে একটা সাইড টেবিল বৈঠক হয়েছে ভারতের মোদী সরকারের সঙ্গে। সেখানে আমরা দেখলাম পত্রিকায় মোদী সরকার কিছু বলছে ওই গণহত্যার আসামি শেখ হাসিনাকে কবে স্টাডি করা হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এটার বিচার হবে, এবং বাংলাদেশে যে গঙ্গার পানি চুক্তি আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, তার পুরো চুক্তি কবে হবে। আবার বলছে তিস্তা নদীতে কোনো পানি দেওয়া হচ্ছে না, কেন সীমান্তে হত্যা করা হচ্ছে, বিভিন্ন ভারতের সাথে অনুবাদযুক্ত বিষয়গুলো বলছে। এটা পত্রিকার নিউজ। উনি যে ভিডিওতে কি বলছেন এই জিনিসটাকে আমরা দেখি, এটা আমরা পত্রিকায় করলাম। আমরা যখন প্রশ্ন করলাম যে ডক্টর ইউনূস সরকার তো প্রশ্ন করলেন, উত্তরটা কি আসলে ভারত থেকে, এটা তো জানা দরকার। উনি যে বললেন পত্রিকায় নিউজ করলেন, তাতে একটা ভিডিও ক্লিপ থাকা দরকার, উনি আসলে কি বলছেন। তিনি বললেন উত্তরটা কি আসলো আমরা জানলাম। গতকালকে এনডিটিভি একটা টেলিভিশন আছে, আপনারা ভারতের টেলিভিশন দেখেন, এনডিটিভিতে আমি দেখলাম তারা বলছে ডক্টর ইউনূস সরকার কেন প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে, যেটা প্রয়োজন তার বেশি না বলে। আমরা প্রতিবাদ চাই, ভারতের প্রতিবাদ চাই,
কারণ বাংলাদেশে যখন পরিবর্তনটা হলো, 5 আগস্টের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনকে ভারত ভালোভাবে নেয়নি, তাই না? কোনোভাবে আমাদের এই পরিবর্তনকে মেনে নিতে পারেনি, বরঞ্চ আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চালাতে লাগলো যে আমরা নাকি আপনার জাতিগত নিধন করছি, আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে নিধন করছি, আমরা পলিটিক্যাল ক্লিন করছি, অনেক কথা মিথ্যা কথা বলা শুরু করে। তখন এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটা কূটনীতিক বার্তা দিয়ে প্রতিবাদ জানিয়েছিল, আর কোন রাজনৈতিক দল কিন্তু কোন বক্তব্য দিয়েছিল না। একমাত্র দল বিএনপি তখন রাজপথে প্রতিবাদ করেছিল ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে। আমরা ভারতীয় এম্বাসি ঘেরাও করেছিলাম। যদি আপনাদের মনে থাকে, 5 আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভারতীয় এম্বাসি আমরা ঘেরাও করেছিলাম। আমরা সীমান্তব্যাপী রোড মার্চ করেছিলাম ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে। আমাদের তিস্তা নদী ন্যায্য পানি যখন তারা দিচ্ছিল না, আমরা প্রথম দল তিস্তা পয়েন্টে আমরা প্রোগ্রাম করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা পর্যন্ত সেখানে দিয়েছিল ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, ভারতের এই পানি বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছিল এবং আন্তর্জাতিক আইনের কাছে বন্ধ হয়েছিল। আজকে একটা অনেকে বলে যে ভারতের কারণে চলে নাকি বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি জাতীয়তাবাদী দল, সে নিজস্ব শক্তিতে বলিয়ান ভারতের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।